আদিত্যর তরফের উকিল আজ প্রপার্টি ভাগের বিষয়ে কথা বলার জন্য বাড়িতে আসবেন শোনার পর অম্বরীশবাবু নিজের উকিলকে সঙ্গে নিয়ে এসেছেন। কোনোভাবেই যখন প্রপার্টির ভাগ আটকানো গেল না, তখন তো আইন অনুযায়ী সবকিছু করতেই হবে। তবে এখনও অম্বরীশবাবুর মন থেকে ভাইকে ফাঁকি দেওয়ার চিন্তা সম্পূর্ণ নির্মূল হয়নি। সবকিছু দেখার পর আদিত্যর তরফের উকিল বললেন, আপনাদের বাবা স্পষ্টভাবে বলে গেছেন উনি ওনার সমস্ত প্রপার্টি আপনাদের দুই ভাইয়ের নামে সমান ভাগে ভাগ করে দিয়ে যাচ্ছেন। তাহলে আপনাদের কোম্পানির 50% অম্বরীশ ভট্টাচার্যের নামে আর 50% অর্চিষ্মান ভট্টাচার্যের নামে কেন? এটা কি করে সম্ভব? আদিত্য এই ব্যাপারে কিছুই জানতেন না, তাই অবাক হয়ে বললেন, কোম্পানি দাদা আর অর্চির নামে আছে? হ্যাঁ। এটা কি করে হয়? আমি যা দেখছি সেটাই বলছি। এটা কি করে হলো বা কে করলো সেটা তো আপনারা বলবেন। আদিত্য দাদার দিকে তাকিয়ে বললেন, তুমি এতটা নিচে নামতে পারো আমি ভাবতেও পারিনি। মানছি আজ আমাদের মধ্যে একটু প্রবলেম হয়েছে, কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত তো সব ঠিক ছিল। তবুও তুমি এটা কেন করেছিলে? অম্বরীশবাবু খুব স্বাভাবিকভাবে বললেন, তুই তো একা, বউ বাচ্চা নেই, চাকরি করে যা উপার্জন করিস সেটা তোর একার পক্ষে অনেক বেশি। অর্চি ছাড়া আমাদের বংশে আর কোনো সন্তান নেই। বাবা তাই মৃত্যুর আগে আমাদের কোম্পানি অর্চি আর আমার নামে লিখে দিয়ে গেছেন। বাবা আমাকে না জানিয়ে এরকম কিছু করতেই পারেন না। আর উনি যদি সত্যিই এরকম কিছু করতেন, তাহলে তুমি এত বছর কথাটা গোপন রেখেছিলে কেন? বলার প্রয়োজন হয়নি তাই বলিনি। এত বড় কথাটা বলার প্রয়োজন মনে করনি? আমি কল্পনা করতে পারছি না তুমি আমার সঙ্গে এরকম করতে পারো। তুই যদি এখন সত্যিটা মানতে না পারিস তাহলে আমার কিছু করার নেই। তুই নিজেই বলেছিলিস এসব ব্যবসা তোর দ্বারা হবে না। আজ তাহলে কোম্পানির ভাগ পাবি না জেনে এত অবাক হচ্ছিস কেন? বরাবর আমিই কোম্পানির দায়িত্বে ছিলাম। আমি একা হাতে সব কিছু সামলে এসেছি। সেই জন্য বাবা যদি আমাকে আর অর্চিকে সবটা লিখে দিয়ে যান, তাহলে তোর কিছু বলার থাকতে পারে না। দাদার কথা শুনে আদিত্য নিজের মনে হেসে ফেললেন। ওনার সঙ্গে এটাই হওয়া উচিত ছিল। কাউকে বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস করা যে মূর্খামি এটা বোঝা উচিত ছিল। আদিত্যর মুখে হাসি দেখে ওনার দাদা জিজ্ঞাসা করলেন, তুই হাসছিস কেন? নিজের উপরে হাসি পাচ্ছে, তাই হাসছি। এই সময় অর্চি ওখানে এলে আদিত্য বললেন, অর্চি, তুই জানিস কি কোম্পানির 50% শেয়ার বাবা তোর নামে লিখে দিয়ে গেছেন? অর্চি বাবার দিকে একবার দেখার পর বলল, না, আগে জানলে তো বাকি অংশটাও বাবাকে আমার নামে করে দিতে বলতাম। তাহলে এখন বল। হ্যাঁ, তাই বলবো। অর্চি বাবাকে বলল, বাবা, এখন যখন সব কিছু আইন অনুযায়ী ভাগ হচ্ছে, তখন তোমার ভাগে যে অংশ আসবে সেটা আমার নামে লিখে দাও। পরে তাহলে আর কোনো ঝামেলা হবে না। অর্চির বাবা গম্ভীর হয়ে বললেন, আমার তো আর দুটো ছেলে নেই যে দুজনের নামে লিখে দিতে হবে। আমার অবর্তমানে তুই সব পাবি। আগেই বলেছি আমি কোনো রিস্ক নিতে চাই না। পরে যখন দেবে তাহলে এখন দিতে প্রবলেম কি? পরে তোমার মন বদলে যাবে না এটা জোর দিয়ে বলা যায় না। অর্চির মুখে বাইরের লোকের সামনে এই ধরনের কথা শুনে অম্বরীশবাবু রেগে গিয়ে বললেন, তোকে আমাদের মধ্যে কথা বলতে ডাকা হয়নি, তুই এখন যা। ঠিক আছে, যাচ্ছি। যাওয়ার আগে আমার আর একটা কথা বলার আছে। কোম্পানির পুরো শেয়ার আর বাড়ির অর্ধেক অংশ, মানে তোমার অংশটা আমার চাই। এছাড়া অন্যান্য প্রপার্টি নিয়ে এই মুহূর্তে কিছু বলছি না, ওটা পরে দিলেও হবে। তুই বাড়ি নিয়ে কি করবি? নিশ্চিন্তে বাস করব। তুমি যদি কখনো আমাকে বাড়ি থেকে বার করে দাও, আমি তখন কোথায় যাব? তোর মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক না থাকলে প্রপার্টি নিয়ে কথা বলি? তুই এখন যা। অর্চি আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যাওয়ার সময় দেখল মা কিছুটা দূরে দাঁড়িয়ে গম্ভীরভাবে ওর দিকে তাকিয়ে আছেন। অর্চি নিজের ঘরে যাওয়ার আগে মাকে বলল, রাগ করো না মা, কাকা এই বয়সে যেভাবে পাল্টে গিয়ে আমাকে পর করে দিল, তারপর আর কাউকে ভরসা করতে পারি না। আমি নিজের ভবিষ্যৎ সুরক্ষিত চাই, সেই জন্যই নিজের জিনিস বুঝে নিতে চাইছি। তোমরা যদি আমাকে বিশ্বাস করতে না পারো তাহলে আমি আর এখানে থাকবো না। তোমরা তোমাদের মতো থাকো, আমি বাড়ি ছেড়ে চলে যাব। কোম্পানি বাদে আদিত্যের আরও যেসব প্রপার্টি আছে সেগুলো কিভাবে ভাগ হবে সেই সম্পর্কে আজ মোটামুটি কথা হয়ে গেছে। বাকি কাজ অম্বরীশবাবু ফিরে আসার পরে হবে। আজ রাতে অর্চি নিজের ঘর থেকে বার হয়নি, এমনকি খেতেও আসেনি। দাদা বৌদি আদিত্যর সঙ্গে যেটুকু কথা বলতেন সন্ধ্যার পর থেকে সেটুকুও বলেননি। আদিত্য রাতে অল্প কিছু খেয়ে নিজের ঘরে চলে গেছেন। উর্মিলার সঙ্গে কথা বলার পর আদিত্য আলো নিভিয়ে ঘুমাতে যাচ্ছেন, সেই সময় অর্চি ফোন করেছে দেখে আদিত্য একটু আশ্চর্য হয়ে গেলেন।
ফোন ধরলে অর্চি বলল, এখন তোমার ঘরে যাব না বলে ফোন করলাম, তোমার সঙ্গে কিছু কথা আছে। সকালে ঘুম থেকে উঠে অর্চির হঠাৎ মনে পড়ল কাল রাতে অনিরুদ্ধকে ফোন করা হয়নি। অর্চি বলেছিল অনিরুদ্ধকে ফোন করে বলে দেবে কোথায় আসতে হবে। কাল বিকেলের পর থেকে বাড়িতে এমন একটা পরিস্থিতি ছিল যে এই বিষয়টা একেবারে ভুলেই গেছিল। তবে একবার অন্তত মনে করে অনিরুদ্ধকে ফোন করা উচিত ছিল। যতই হোক উনি বোনের ট্রিটমেন্ট করছেন। অর্চি আর একটুও দেরি না করে অনিরুদ্ধকে ফোন করলে অনিরুদ্ধ ফোন ধরে বললেন, বলো। সরি দাদা, আমি কাল ফোন করতে ভুলে গিয়েছিলাম, বাড়িতে একটু প্রবলেম চলছে, তাই ফোন করার কথা খেয়াল ছিল না। আমি বুঝতে পেরেছি তুমি ভুলে গেছিলে, তাই কিছু মনে করিনি। আপনি কখন বেরোবেন? হাসপাতালে? হ্যাঁ, আজ একটু তাড়াতাড়ি বেরোবো। হাসপাতাল থেকে ফোন এসেছিল, এমার্জেন্সি আছে। কখন ফিরবেন? ঠিক নেই। তাহলে তো আজ আপনি সময় পাবেন না। আজ সময় নিয়ে একটু প্রবলেম হবে, তবে তুমি যে শেষ পর্যন্ত আমার জন্য ভেবেছো এটাই অনেক। তাহলে কি অন্য কোনো দিন বোনের সঙ্গে কথা বলবেন? তোমার সঙ্গে আমার ফ্রি টাইম ম্যাচ করা খুব কঠিন, সেই জন্য তোমাকে আর কষ্ট দিতে চাইছি না। ভাবছি আজকে কোনো একটা সময়ে আমি নিজেই তোমার বোনের সঙ্গে দেখা করে নেব। আপনি তো আজ ব্যস্ত থাকবেন বললেন। অনিরুদ্ধ হেসে বললেন, সময় নেই বলে কোনো কথা হয় না, হাজারো ব্যস্ততার মধ্যে থেকেও কিছুটা সময় বার করা যায়, শুধু সেই ইচ্ছাটা থাকা দরকার। অর্চি হেসে বলল, আর এই ইচ্ছাটা নির্ভর করে যার জন্য সময় দরকার সে আমাদের মনের ঠিক কোন জায়গায় আছে তার উপরে। ঠিক বলেছি তো? একদম তাই। হাসপাতালে যাওয়ার জন্য আমি এবারে রেডি হব। রাখছি। বিকাল 3:30-র সময় অনিরুদ্ধ উর্মিলাকে ফোন করে বললেন, সেদিন আমি একটু ব্যস্ত ছিলাম বলে কয়েকটা টেস্ট না করে শাম্ভবীকে ছেড়ে দিয়েছিলাম। এর জন্য ওকে 4 দিন পরে আবার হাসপাতালে আসতে বলেছি। আজ বিকালে আমি ফ্রি আছি। এখন ওকে নিয়ে আসতে পারবেন? ওকে আনলে বাকি টেস্টগুলো করে নিতাম। এখন আদিত্য বা অর্চি কেউ নেই। এদিকে আদিত্য বলে গেছেন মেয়েকে নিয়ে হাউজিংয়ের বাইরে বা ভাড়া করা গাড়িতে করে কোথাও না যেতে। উর্মিলা তাই বললেন, এখন তো ওর বাবা বা অর্চি কেউ বাড়িতে নেই। আমি ওর বাবাকে জিজ্ঞাসা করি, উনি হ্যাঁ বললে আমি পিঙ্কিকে নিয়ে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাচ্ছি। আপনার প্রবলেমটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, আপনি এক কাজ করুন, শাম্ভবীকে রেডি হয়ে নিতে বলুন। আমি একটু পরে পৌঁছে যাচ্ছি। আমার সঙ্গে আসতে নিশ্চয়ই ওর কোনো আপত্তি থাকবে না? না না, তুমি আবার এত কষ্ট করে আসবে কেন? আমি দেখছি কি করা যায়। অনিরুদ্ধ হেসে বললেন, আমি একটা দরকারে হাসপাতাল থেকে বেরিয়ে এসেছি, কিছুক্ষণ পরে ফিরে যাব। সন্ধ্যের দিকে পরপর কয়েকটা পেশেন্ট দেখতে হবে, সেই জন্য ভেবেছিলাম ফ্রি টাইমে ওর টেস্টগুলো করে নেব। আমি না গেলে অসুবিধা নেই তো? না না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি ওকে এখনই রেডি হয়ে নিতে বলছি। ফেরার সময় ওর বাবা গিয়ে নিয়ে আসবে। অনিরুদ্ধর সঙ্গে কথা বলার পর উর্মিলা শাম্ভবীকে রেডি হয়ে নিতে বললে শাম্ভবী কোনো আগ্রহ না দেখিয়ে বলল, আজ যেতে ইচ্ছা করছে না, তুমি ডাক্তারকে বলে দাও আমি পরে যাব। উর্মিলা গম্ভীর হয়ে বললেন, তোর মনে হয় অনিরুদ্ধর কোনো কাজ নেই বলে গল্প করার জন্য তোকে নিতে আসছে? প্রয়োজনটা তোর, অনিরুদ্ধর নয়। আমি কখন বললাম তোমাদের ডাক্তারের কোনো কাজ নেই? মেয়ের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পর উর্মিলা বললেন, অযাচিতভাবে কিছু পেয়ে গেলে সেটাকে সস্তা ভাবার মতো ভুল করিস না। তুমি এভাবে কথা বলছো কেন? বলতাম না, তুই বাধ্য করলি। অনিরুদ্ধ তোর জন্য যা করেছে সেটা তুই ভুলে গেলেও আমি ভুলিনি। যার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য পেশেন্টদের অপেক্ষা করে থাকতে হয়, সে নিজে তোর ট্রিটমেন্টের জন্য সঙ্গে করে হাসপাতালে নিয়ে যেতে চাইছে দেখে অন্য কিছু ভেবে ফেলিস না। ওর সময়ের দাম আছে। নেহাত আমাদের সঙ্গে সম্পর্কটা একটু অন্যরকম বলে ও তোকে অন্য পেশেন্টদের থেকে একটু আলাদা করে দেখে। সম্পর্কটা অন্যরকম বলতে তুমি কি বোঝাতে চাইছো? কি আবার বোঝাবো? তোকে তো আগেই বলেছি তোর দাদা ওর পরিচিত। এছাড়া ওর মা আমার কলেজের প্রফেসর ছিলেন বলে আমরা পূর্ব পরিচিত ছিলাম। তো তো মানে কি? তোর কথা বলার ধরন কিন্তু পাল্টে গেছে। মোটেও না, আমি কাউকে কিছু বলি না। ওই ডাক্তার আমাকে যা ইচ্ছা বলে। কি বলেছে তোকে? কিছু না। কিছু বলে না যখন তাহলে এভাবে বললি কেন? এমনি। এক চড়ে তোর এমনি এমনি এইসব কথা বলা ছাড়িয়ে দেবো। আমরা তোকে সম্পূর্ণ সুস্থ করার জন্য যা কিছু করা যায় সব চেষ্টা করছি, আর তোর নিজের কোনো ইচ্ছা নেই। তুই কি চাস ক্লিয়ার করে বল। আমি তোর বাবাকে বলে দিই, ভরসে ঘি ঢেলে কোনো লাভ নেই। শাম্ভবী গোমরা মুখে বলল, বাইরে যাও, আমি চেঞ্জ করব। অনিরুদ্ধ ভিতরে আসেননি। অ্যাপার্টমেন্টের সামনে এসে উর্মিলাকে ফোন করেছিলেন। উর্মিলা মেয়েকে নিয়ে নিচে এসে ওকে গাড়িতে তুলে দিয়ে অনিরুদ্ধকে বললেন, আমি ওর বাবাকে ফোন করে বলে দিচ্ছি, সময় মতো গিয়ে ওকে নিয়ে আসবে। আপনাকে এত ভাবতে হবে না, দরকার হলে আমি ফোন করে নেব।
অনিরুদ্ধ হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ডক্টর তুষার চক্রবর্তী একজন নিউরো সার্জেন্টের সঙ্গে কথা বলতে বলতে আসছিলেন। সার্জেন্ট বলছিলেন, ডক্টর অনিরুদ্ধর সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়ে গেছে। উনিও আমার সঙ্গে একমত। পেশেন্টের যা অবস্থা তাতে সার্জারি ছাড়া কোনো উপায় নেই। এই সময় একজন নার্সকে সামনের দিক থেকে আসতে দেখে ডক্টর চক্রবর্তী বললেন, সিস্টার, ডক্টর অনিরুদ্ধকে 10 মিনিট পরে আমার চেম্বারে আসতে বলবেন, দরকার আছে। স্যার মনে হয় এখন হাসপাতালে নেই, ওনাকে কিছুক্ষণ আগে বেরিয়ে যেতে দেখেছি। ঠিক আছে, আপনি যান, আমি ফোন করে নিচ্ছি। সিস্টার চলে গেলে সার্জেন্ট বললেন, অনিরুদ্ধ সেই সকাল 8টা থেকে হাসপাতালে ছিলেন। একটু রেস্ট সবার দরকার হয়। আমি নিজেও কখনো কখনো হাঁপিয়ে উঠি। ডক্টর চক্রবর্তী বললেন, সবই বুঝি, কিন্তু বেশিরভাগ মানুষের ধারণা ডাক্তারদের বিশ্রাম লাগে না। তবে ওদের দোষ নেই, কত দূর থেকে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। জানি, কিন্তু একটু বিশ্রাম না পেলে ব্রেন কাজ করে না, আর আমাদের একটা ছোট্ট ভুল মানে মানুষের জীবন নিয়ে খেলা। ডক্টর চক্রবর্তী ফোনের লক খুলতে খুলতে বললেন, অনিরুদ্ধকে জিজ্ঞাসা করি কখন ফিরবে, ওর সঙ্গে একটা বিষয়ে আলোচনা করার আছে। ডক্টর চক্রবর্তী ফোন করলে অনিরুদ্ধ বললেন, আমি 6টা থেকে 6:30টার মধ্যে হাসপাতালে পৌঁছে যাব। শাম্ভবী এতক্ষণ একটাও কথা বলেনি। ডক্টর চক্রবর্তীর সঙ্গে কথা বলার পর অনিরুদ্ধ ফোন রেখে দিলে শাম্ভবী জিজ্ঞাসা করল, আপনি আমাকে নিয়ে হাসপাতালে যাবেন না? না। তার মানে মাকে মিথ্যা কথা বলেছেন? কিছুটা। কিছুটা মানে কি? মানে আংশিক মিথ্যা বলেছি। আমি তো আর ওনাকে সরাসরি বলতে পারি না যে ওনার মেয়ের ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নয়, অন্য কোথাও নিয়ে যেতে চাই। আমি বাড়ি যাব। এখন নয়, ঠিক সময় তোমাকে বাড়ি পৌঁছে দেব। আমি এখনই যাব। অনিরুদ্ধ কোনো উত্তর না দিয়ে সামনের দিকে তাকিয়ে আছেন দেখে শাম্ভবী বলল, গাড়ি দাঁড় করান। আমি কি তোমার ড্রাইভার নাকি যে তুমি বললেই দাঁড়িয়ে যাব? আমি কিন্তু সত্যি সত্যি রেগে যাচ্ছি। গাড়ি দাঁড় করান বলছি। সামনের একটা বাঁক পেরিয়ে অনিরুদ্ধ গাড়ি দাঁড় করালে শাম্ভবী বলল, এখানে নামতে হবে? হ্যাঁ। শাম্ভবী নামছে না দেখে অনিরুদ্ধ বললেন, কি হলো, নামছো না কেন? আমাকে 50 বা 100 টাকা ধার দেবেন? অনিরুদ্ধ আশ্চর্য হয়ে তাকিয়ে আছেন দেখে শাম্ভবী বলল, কালকেই ফিরিয়ে দেব। 50 টাকা নিয়ে কি করবে? ফুচকা খাবে? শাম্ভবী বিরক্ত হয়ে বলল, আমার ইয়ার্কি করার মতো মুড নেই। আমার কাছে টাকা নেই, আনতে ভুলে গেছি। অটো ভাড়ার জন্য টাকা চেয়েছি। অনিরুদ্ধ খুব জোরে হেসে ফেলতে গিয়েও অনেক কষ্টে হাসি চেপে নিয়ে বললেন, নিচে নামো, তারপর দেখছি। শাম্ভবী নিচে নেমে এলে অনিরুদ্ধকে গাড়ি নিয়ে চলে যেতে দেখে শাম্ভবী ভাবল অনিরুদ্ধ চলে যাচ্ছেন। ওকে এইভাবে রাস্তার পাশে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে? যাচ্ছে তো যাচ্ছে। অনিরুদ্ধ কি ভেবেছে ও হেঁটে বাড়ি ফিরতে পারবে না? হাঁটতে কষ্ট হলে ট্যাক্সি করে গেলে মা নিচে এসে টাকা দিয়ে দেবে। ও মরে যাবে, তবু আর এই ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাবে না। আশেপাশে কোনো ট্যাক্সি না দেখে শাম্ভবী দাঁড়িয়ে একবার ভেবে নিল ওকে কোন রাস্তা দিয়ে ফিরতে হবে। তারপর রাস্তা ক্রস করার জন্য সবে 2 পা এগিয়েছে, এমন সময় অনিরুদ্ধ পিছন থেকে বললেন, ওদিকে কোথায় যাচ্ছ? শাম্ভবী একটু চমকে বলল, আপনি? হ্যাঁ আমি। তুমি কি আর কাউকে আশা করেছিলে? আপনার গাড়ি কোথায়? যেখানে রাখার সেখানে রেখে এসেছি। এসো। এসো মানে কোথায় যাব? আমি কয়েকদিন আগে আবিষ্কার করেছি এখানে একটা ছোট পার্ক আছে, এদিকে বিশেষ কেউ আসে না। এসো। আমি পার্কে কেন যাব? সেটা গেলেই জানতে পারবে। শাম্ভবী দাঁড়িয়ে আছে দেখে অনিরুদ্ধ বললেন, এখানে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে না থেকে পার্কের ভিতরে চলো, না গেলে জোর করে নিয়ে যাব। সেটা কি ঠিক হবে? শাম্ভবী গম্ভীর হয়ে বলল, কোন দিকে যেতে হবে? অনিরুদ্ধ হাত বাড়িয়ে কিছুটা দূরে একটা নিচু পাঁচিলে ঘেরা জায়গা দেখিয়ে বললেন, আমরা ওখানে যাব। ওটা তো মনে হচ্ছে চিলড্রেন পার্ক। তুমি আবার বড় হলে কবে? রেগে গিয়ে কিছু বলতে গিয়েও শাম্ভবী নিজেকে কন্ট্রোল করে নিয়ে পার্কের গেটের দিকে হাঁটতে শুরু করলো।